हो नहीं इतना दूर नहीं चलेंगे। 30 किलोमीटर चलेंगे आज हम वो 20-22 तक चलेंगे। वो एक कोठा और कोई स्थान है कोठा हाँ कोठामुड़ी वही 18 किलोमीटर हाँ 18 वही वही तक चलेंगे। नागेश्वर के 200 किलोमीटर कुछ भी आते हैं। अच्छा 6-7 दिन का है। डॉक्टर है संतोष परमार करके। संतोष परमार हाँ। अच्छा अच्छा हो गया ओ उनके साथ में आगे तक के गया था। अच्छा यहाँ से 4 किलोमीटर तक के। तो यहीं से हाँ मैं यहीं का है। हाँ, वो यहीं से ओमकारेश्वर कितना दिन लगेगा? 20 किलोमीटर का रफ्तार से चले तो ओमकारेश्वर हाँ यहाँ 12-13 दिन में पहुँचते लोग। अच्छा यहीं से नहीं वहाँ से ओमकारेश्वर से अच्छा जब परिक्रमा उठाते हैं हाँ वहाँ से 12वें दिन या 13वें दिन अच्छा दरगाह पहुँचते। अच्छा 12-13 दिन लगता है। हाँ। और यहीं से शूलपाणेश्वर शूलपाणेश्वर तो यहाँ से तो बोट में जाना पड़ता है उस पार। कहाँ से? उस पार हो गया नहीं नहीं इसके लिए है ना शूलपाणेश्वर महादेव हाँ तो यहाँ से खिचखेड़ी करके है गांव। अच्छा वहाँ से बोट में 1.25 घंटा लगता है अच्छा उस पार करने। नहीं हम तो बोट में नहीं चल सकता ना नहीं हमको तो वो तुम समुद्र में चल सकते हो ना वहाँ। हाँ समंदर जाएंगे जरूर। नहीं समुद्र में अच्छा, तो बोट में चलना है तो वो तो उस अलग पार है करने को नहीं वो तो एक ही बार पार कर सकते हैं मैं हाँ। दोबारा नहीं। हाँ तो यहाँ से समंदर कितना दिन लगता है? इधर से समुद्र तो क्या मुझको मालूम नहीं अपने को। अच्छा अच्छा अब गए नहीं ना। हाँ अपन परिक्रमा की नहीं ना। अच्छा अच्छा ये सिर्फ लोगों का जो बोलना है हाँ। वो सुना जो था वो बतलाया। अच्छा अच्छा ठीक है। তো সকাল থেকে 1.5 ঘন্টা বিশ্রাম নিয়ে এখানে নীলকণ্ঠেশ্বর মহাদেব এবং বীর বজরংবলী মন্দির। তো এখানে এই সেবা কেন্দ্র চালান ইনি গত 10 বছর ধরে সেবা দিচ্ছেন। তো এখানে একটু বসে এনার সঙ্গে গল্প করে স্থানটি থেকে বিদায় নিচ্ছি। নর্মদে হার বাবা। এখন আবার পথে নামা পথে নেমে চলতে থাকা অবিরাম নর্মদে হার। তো আমার পরবর্তী গন্তব্য হচ্ছে এখান থেকে বেশ খানিকটা দূরে এখনও 5-6 কিলোমিটার হবে। তো এগিয়ে চলি। রাস্তাটি খুব একটা সুন্দর নয় জায়গাটা এবড়ো খেবড়ো পাকা রাস্তা ঠিকই কিন্তু পিছনে বেশ কিছু জায়গা খুবই খারাপ। তবে ভোরে ভোরে অনেকটা রাস্তা চলে এসেছি এখানটা বেশ খানিকক্ষণ বসলাম তা নাহলে অনেকটা দূর এগিয়ে যেতাম কিন্তু বসতে ভালো লাগলো বলেই বসলাম। যে মানুষটা 10 বছর ধরে একটানা সেবা দিয়ে যাচ্ছেন আদিবাসী ক্ষেত্রে অনেক দূর অবধি এখান থেকে ভিলগাঁও কত দূরে তো সেখানে উনি নিয়মিত ওখানে কোনো সেবা কেন্দ্র বিশেষ ছিল না তো এনারাই ওইসব এলাকাতে সেবা কেন্দ্র বা পরিক্রমাকারীদের আশ্রয়স্থল তৈরিতে অনেক সাহায্য করেছেন। অনেক সময় প্রচুর রুটি তৈরি করে এখান থেকে ওখানে নিয়ে গিয়ে দুর্গম স্থানে পরিক্রমাকারীদের বিতরণ করেছেন। তো এইসব মানুষ আছে বলেই আজকে আমাদের যাত্রাপথ এত সুন্দর সুগম। অথচ উনি নিজে একবারও পরিক্রমা করেননি। তো সংসারী মানুষ কিন্তু সংসারের মধ্যে থেকেও উনি সন্ন্যাসী এইটাই সবথেকে বড় কথা। তো প্রতিদিনই মায়ের কত অসংখ্য নর্মদে হার ভক্ত সন্তান তাদের সঙ্গে মিলছি দেখা করছি তাদের সঙ্গে আলাপ করছি তো ভালো লাগছে এসব। তো এগিয়ে যাই। 20 কিলোমিটার 22 কিলোমিটার 23 কিলোমিটার 24 কিলোমিটার 25 কিলোমিটার 26 কিলোমিটার 27 কিলোমিটার 28 কিলোমিটার 29 কিলোমিটার 30 কিলোমিটার 31 কিলোমিটার 32 কিলোমিটার 33 কিলোমিটার 34 কিলোমিটার 35 কিলোমিটার 36 কিলোমিটার 37 কিলোমিটার 38 কিলোমিটার 39 কিলোমিটার 40 কিলোমিটার 41 কিলোমিটার 42 কিলোমিটার 43 কিলোমিটার 44 কিলোমিটার 45 কিলোমিটার 46 কিলোমিটার 47 কিলোমিটার 48 কিলোমিটার 49 কিলোমিটার 50 কিলোমিটার 51 কিলোমিটার 52 কিলোমিটার 53 কিলোমিটার 54 কিলোমিটার 55 কিলোমিটার 56 কিলোমিটার 57 কিলোমিটার 58 কিলোমিটার 59 কিলোমিটার 60 কিলোমিটার 61 কিলোমিটার 62 কিলোমিটার 63 কিলোমিটার 64 কিলোমিটার 65 কিলোমিটার 66 কিলোমিটার 67 কিলোমিটার
এক জায়গায় আটকে গেলে তো হবে না, চলতে হবে। নর্মদে হর। নর্মদে হর। তো মহারাষ্ট্রের এখানে একটা জায়গায় দেখছি আজকে প্রজাতন্ত্র দিবসের আগের দিন এখানে একটি স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীরা সব আসছে, সব রঙিন, এক একটা ক্লাসের মনে হয় এক এক রকম পোশাক আছে, না খেলাধুলার অনুষ্ঠান আছে, মনে হয় তাই, খেলাধুলার অনুষ্ঠান। এখানে বাচ্চারা খেলছে, খুব সুন্দর দেখতে লাগছে, রং বেরঙের পোশাক। নর্মদে হর। দুইটি দল দুই রকম পোশাক পরে নেমেছে, লাল এবং হলুদ, সুন্দর লাগছে। এখন সকাল 9টার কাছাকাছি, এর মধ্যেই সব ছাত্রছাত্রী সব ভরে গেছে, মেয়েরা ছেলেরা সব একসাথে। এই জায়গাটার নাম হচ্ছে ভুজগাঁও। এই আরও সব ছেলেপেলে আসছে, গাড়িতে করে নামছে। এখানে একটা অদ্ভুত আলো আধারিত জায়গায় এসেছি, পিছনে দুই পাশে খুব বড় বড় মহুয়া গাছ আর আম গাছ, দেখুন কীরকমভাবে বোল এসছে, একদম মনে হয় কোনো পাতাই দেখা যাচ্ছে না, এইরকম বোল। তা আমও নিশ্চয়ই এরকম হবে। মহারাষ্ট্রে এই এলাকায় প্রচুর আম গাছ আছে, তবে রাস্তাঘাট ভালো না, রাস্তাঘাটে সে মধ্যপ্রদেশের প্রথম অংশের মতো খারাপ রাস্তা, ভেঙে চুরে যায় হয়তো। সামনে আবার পাহাড়ের মতো প্রকৃতি দেখতে পাচ্ছি, জানি না রাস্তায় কী আছে। এখানে একটু কিছু খাবার দাবার কিনে খেতে হবে, নইলে পারা যাবে না। এখন মহারাষ্ট্রের একটি পার্বত্য পথে চলছি, তো এই পার্বত্য এলাকাটিতে ঢুকেছি আধ ঘন্টা মতো হলো, আর সাথে এই দুই মহারাজ চলেছে, এই ল্যাজ নাড়ছে, আহা, এই দুজনেই সঙ্গী, একটি পুরুষ একটি মেয়ে, তাই এর ল্যাজ নাড়ার ভঙ্গি ভারী চমৎকার। আচ্ছা চলো, কিন্তু হচ্ছে আজ একাদশী, খাবার দাবার নেই, খাবার দাবার পাবে না। যাই হোক, এরা মনে হয় আমার একাদশী, বাংলায় বলছি বলে হয়তো বুঝতে পারছে না, মারাঠি ভাষায় বললে হয়তো বুঝতে পারতো যে একাদশী, খাবার দাবার পাওয়া যাবে না, কিছু নেই। তো এই, কিন্তু তারা শুনতে নারাজ, এরা যাবেই পিছনে পিছনে। তো পাহাড়ে চড়ছি আবার, তো যতই যা করি পাহাড়ি পথ থাকবেই, চড়তেও হবে, এই যে শেষ হয়ে গেল তা কিন্তু নয়। আচ্ছা, এখন এ পাহাড়টা এখনো চড়াই আছে, পাহাড়টাকে ঘুরিয়ে তারপর যাব। কুণ্ডলগ্রাম কাছাকাছি এসে গেছি, আর হয়তো আধ কিলোমিটার কি 1 কিলোমিটার হবে। ওখান থেকে যে পরবর্তী স্থান পড়বে সেটা দূরত্ব কুণ্ডলগাঁ থেকে আরও 7 কিলোমিটার। তো এখন তো সবে 10:30 বাজতে যায়, তো কুণ্ডলগ্রামে থাকবো না আরও এগিয়ে যাব সেটা এখনো ঠিক করে উঠিনি। আচ্ছা, জায়গাটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, দূরে রোদ্দুর কিন্তু বেশ তীব্র, কুয়াশাচ্ছন্ন মানে সামনে ও জায়গায় নদী বা জলধারা বা ঠান্ডা কিছু আছে,
নর্মদা মাই হবেন হয়তো। দুদিকের এই পাহাড়গুলো তলায় হচ্ছে এরকম শক্ত বোল্ডার, আর উপরে হালকা একটা মাটির স্তর। নিচেই কিন্তু এইরকম পাথুরের জমি একমাত্র। আর বর্ষাকালে এর উপরে ঘাস জমে, সেই ঘাস পচে পচে যতটুকুনি মাটি তৈরি হয় তো ততটুকুই আছে, আসলে একদম নিরেট পাথর। দৃশ্যপট তো রাজপথ দিয়ে যাওয়া, এর মধ্যে কোনো বিশেষ মন্দির বা দেবস্থান দেখাতে পারছি না, কিন্তু নতুন নতুন প্রকৃতি, নতুন নতুন আবহাওয়া। এই যেমন এই জায়গাটা কি সুন্দর শান্তির জায়গা। আর মহারাষ্ট্রে প্রচুর আম গাছ, প্রচুর আম গাছ, আমার ধারণাই ছিল না। সব আমের বোলে ভর্তি, আর মিষ্টি সুগন্ধ তার। তো এটুকুই বা কম কি, এগুলোই তো মায়ের দয়া। নর্মদে হার। এ হলো মহারাষ্ট্রের রুক্ষ পার্বত্য পথ। এক বিন্দু ছায়া নেই কোথাও, আর ধীরে ধীরে পাহাড়ে চড়ছি। মাথার উপরে এই 3টের সময়ে সেই গনগনে সূর্যের তাপ প্রতিটি রক্তবিন্দু থেকে জলীয় অংশটা বার করে নিচ্ছে। আর এইরকম উঁচু নিচু মালভূমি পথ, একদিকে খাড়া পাহাড়, না আছে এক ফোঁটা হাওয়া, না আছে একটু ছায়া। তো এই নিষ্ঠুর রাস্তাটাও অতিক্রম করে যেতে হবে, তবে মায়ের দয়া পাবো। তো জীবনের পথে এরকম রুক্ষতাকেও সহজভাবে নিতে হবে, মনের মধ্যে সাহস সঞ্চয় করতে হবে। বিপদের দিনে এমনি ঘটে, কখনো মনে হয় জীবনের পথে চলতে চলতে সামনে কোনো রাস্তা দেখা যায় না, ঘোর সংকটের মধ্যে ডুবে মনটা অবসাদে ভরে যায়। কিন্তু সৃষ্টিকর্তার প্রতি যদি মন থাকে, তাহলে ভেবে নেওয়া যায় যে একদিন এই সংকটকাল ঠিক কেটে যাবে, আবার সুদিন আসবে, আবার সবুজ ছায়ায় হাওয়ায় শরীর শীতল হবে। সংকটের মুহূর্ত চিরকাল থাকে না। তো এই দুপুরে খররৌদ্রে চলতে চলতে এইটাই আমার একটা নতুন অনুভূতি। একটা জিনিস জানা এক জিনিস, আর বাস্তব ক্ষেত্রে সেইটার অনুভব আরেক জিনিস। তো এইরকম রূঢ় নিষ্ঠুর পরিবেশে যদি না পড়তাম, এই ধরনের যে চিন্তা, জীবনের রুক্ষতা, সেটাকে কি করে অতিক্রম করতে হয় তার একটা উদাহরণ নিজেই অনুভব করতে পারছি। দেখুন চারিদিকে রুক্ষ ন্যাড়া পাহাড়, গাছপালা যেসব দেখা যাচ্ছে খুব দূরে দূরে কচিত একটা দুটো, নিচে অনেক আম গাছ দেখা যাচ্ছে। মানে মহারাষ্ট্রে আম গাছে ভরা। পশ্চিমবঙ্গে আর কটা আম গাছ, মালদায়ের কটা বনাঞ্চল, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার খোলাপোতা অঞ্চল, এই। আর এখানে পাহাড়, জঙ্গল, জনপদ, সর্বত্রই আম গাছ।
আর দূরে দেখা যাচ্ছে সব ন্যাড়া ন্যাড়া খাড়া খাড়া পাহাড়, সব জনবিরল, কেউ কোথাও এখানে থাকে না। মাঝে মাঝে দু একটা কুঁড়ে ঘর কচিত যেখানে জলের ব্যবস্থা আছে তার আশেপাশে আছে। এই রুক্ষ পরিবেশেও মাঠের মধ্যে দিয়ে দেখছি একটি গৃহবধূ দূর থেকে জলের ক্যান নিয়ে হেঁটে চলেছে, হয়তো কোনো ঝর্ণা থেকে জল নিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। যাক, এখন আর ঠিক কাব্য করার সময় নেই, একটু দাঁড়িয়ে রোদের মাঝখানে দম ছেড়ে নিয়ে আবার এগুই রাজপথে। নর্মদে হর। তো এই খররৌদ্রে মোটামুটি এই গাছতলায় এখানে 20 মিনিট বিশ্রাম নিয়ে আবার সামনে এগিয়ে চলছি। এইরকম বিশ্রামস্থল অনেক আছে মাঝে মধ্যে, এবং সেখানে এরকমভাবে পানীয় জলের ব্যবস্থাও আছে। অল্প একটু পানীয় জলও নিলাম এতে। আবার সেই প্রখর রোদ্দুর। নর্মদে হার। তো দুপুরের খররৌদ্রে বেরোনোর পর এই রাস্তার ধারে একটা শেড, এখানেই বসেছি একটু হাওয়ার আশায়। সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, রোদের তেজও অনেকটা কমে এসছে। তো রাস্তার ধারে এরকম অনেক কুল গাছ আছে। তো কটি ছেলে পাকা কুল পাড়ছিল, তাদের কাছে একটু চাইলাম। হ্যাঁ, এক বুড়িমাও চাইলো, তো সেই বাচ্চারা কুল দিল। দেখতে খুব সুন্দর নয়, কিন্তু এই গরমের মুখে এই হালকা টক মিষ্টি স্বাদের এই ফলটি খুবই সুস্বাদু। অনেকটাই দিচ্ছিল, 4-5টি নিয়েছি মাত্র। ছোট বিচি, হালকা টক আর মিষ্টি, মানে অপূর্ব একটা স্বাদ, আর তার একটা সুগন্ধও আলাদা। তো আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের একই ফলের গাছ, কিন্তু তার নানা ভ্যারাইটি, তার ভিন্ন ভিন্ন স্বাদ। তো আমার মেজো ভাই একদিন বলেছিল, দাদা এ কাঁচা শাকসবজি ঘাস ফাস এসব আর খাস না, আর বাড়ি ছেড়ে কত দূরে আর যাবি, আশেপাশেই তো চোখের সামনেই ঈশ্বর মানুষ রূপে ঘুরছে, তার মধ্যেই ঈশ্বরের দর্শন করা যায়। তার কথাটা ঠিক ফেলে দেওয়ার নাই। প্রথমে আসি ঈশ্বরের দর্শনের কথায়। ঈশ্বর সর্বত্রই আছেন, প্রতিটি প্রাণীর মধ্যে আছেন, প্রতিটি মানুষের মধ্যে আছেন। সেই দেখার চোখ ফুটতে গেলে আগে বাইরে না বেরোলে সে অন্তর্দৃষ্টিটা খোলে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই শাক সবজি কাঁচা, পৃথিবীতে এমন এমন জায়গা আছে যেখানে আর কিছুই পাওয়া যায় না। আমিও যেসব জায়গাতে কাঁচা সবজি, বিশেষ করে বাথুয়া শাক, সর্ষে শাক, এগুলো সরাসরি কাঁচা খেয়েছি, সেগুলো জীবন ধারণের তাড়নায় কিছুটা পুষ্টি ভিতরে ঢুকবে, কিছুটা রাফেজ ঢুকবে, কিছুটা ভিটামিন সি ঢুকবে, জেনে বুঝেই সেগুলো গ্রহণ করেছি। সেগুলো একমাত্র আপদকালীন পরিস্থিতির জন্য, যেখানে তোমার অন্য খাবারের মানে সংস্থান আছে, সেগুলো সব খাবারের দরকার হয় না। কিন্তু মায়ের তীর দিয়ে একদম বিরল জনবিরল জায়গা দিয়ে যাচ্ছে, দোকানপাটের তো সম্ভাবনা নেই, মাইলের পর মাইল দূরে কোনো গ্রামও নেই, জনবসতি নেই, কিছু নেই। সেখানেও এরকম পথের ধারের শাক সবজি, ভরপেট জল, পথের ধারে ফুটে থাকা বুনো কুল বা পরিচিত কোনো ফল, অনেক কিছুই পাওয়া যায়। তো সেগুলো জানার জন্য অভিজ্ঞতা দরকার হয়, জ্ঞান দরকার হয়। তো সেগুলো খেয়েও বেঁচে থাকা যায়, ওইটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল। অনেকে ভুল ভাবছে, আমার ভাইও হয়তো ভুল ভেবেছে
যে দাদা হয়তো বাইরে বেরিয়েছে এইসব কাঁচা শাকসবজি খাওয়া মানুষকে শেখানোর জন্য, নিজের নির্ঘাত বেঘরে পড়বে। আসলে পরিস্থিতিটা তা নয়। যাই হোক, এখনো অবধি সুস্থ শরীরে, আজ 3 মাস হতে গেল, এখনো আর 17 দিন বাকি। তো সুস্থ শরীরেই আছে। মাঝে মধ্যে হালকা শরীর অসুস্থ হয়েছে, সেদিন কম চলেছে, আবার পরের দিন মা শক্তি জুগিয়েছেন, আবার হাঁটতে শুরু করেছি। তো গড়পড়টা রোজ 20, 22, 25 কিলোমিটার অবধি ঠিকঠাক যাওয়া যায়, অসুবিধা হয় না আমার বয়সেও। এইবার শারীরিক সামর্থ্য অনুযায়ী যে যেমন পারে তেমনি চলে। আজকের গন্তব্য আর সম্ভবত 5 কিলোমিটার। তো 5 কিলোমিটার 1 ঘন্টা লাগবে, সময় এখনও বেলা প্রায় 2 ঘন্টার আছে, অসুবিধা নেই। ধীরে সুস্থে বিশ্রাম করতে করতে সামনে একটি গায়ত্রী মন্দির আছে, সেই গায়ত্রী মন্দিরের আশ্রমে আজকের রাত্রিবাস। নর্মদে। তো কাঠিগ্রাম থেকে সামান্য পিছনে পড়ন্ত বিকালে এক অদ্ভুত সুন্দর জায়গায় এসেছি। সামনের দিকটা দেখাতে পাচ্ছি না রোদ্দুরের জন্য। তো পিছনের দিকে দেখুন কি সুন্দর, মানে ধাপে ধাপে অনেক নিচে সব বন জঙ্গল পাহাড়, ছোট ছোট গ্রামবাসীদের ঘর এসব দেখা যাচ্ছে। আমি এখনো চড়াই চড়ছি এক পাহাড় থেকে আরেকটা পাহাড়ে। চড়াই তো ঠিক আছে, কিন্তু দুপাশের এখন দুপুরের খররৌদ্রে যেটা অত্যন্ত রুক্ষ ছিল, এখন কিন্তু সেই রুক্ষতা একদমই নেই। দুপাশে এই পাহাড়গুলো এখন অপূর্ব সুন্দর লাগছে, তার মধ্যে দিয়ে ছবির মতো সুন্দর এই পাকা রাস্তাটি গেছে। আর যত দূর চোখ যায় খালি আম গাছ আর আম গাছ, বোয়ালে ভর্তি, একদম খুবই সুন্দর। মাটি কিন্তু একবারই রুক্ষ, কিন্তু বাজরা গোড়াগুলো দেখতে পাচ্ছি, অন্য কোনো ফসলের চিহ্ন নেই। গাছের মধ্যে বেশিরভাগ আছে, প্রচুর নিম গাছ লাগিয়েছে, প্রাচীন নিম গাছ নেই, সব নতুন নতুন লাগিয়েছে। আর প্রচুর আম গাছ আর একটা দুটো মহুয়া গাছ। তো আমি আশা করি আজকে রাতের আশ্রয় যে আশ্রম, সে আশ্রমের কাছাকাছি এসে গেছি। কাঠিগ্রাম গায়ত্রী আশ্রম। তো এখানেই থাকবো। দূরে একটি পতাকা দেখা যাচ্ছে, ওটিও হতে পারে, দেখি। ভারী সুন্দর দৃশ্য, আর ঠান্ডা হাওয়ায় শরীরটা জুড়িয়ে গেছে। খুব দূরে ছাই ছাই রঙের পাহাড় দেখা যাচ্ছে, একটা ধোঁয়াশার আস্তরণে, ঠান্ডা হওয়ার জন্যে। এটা পাহাড় এরকমই দেখায় দূর থেকে, অনেকটা ধোঁয়াশার মতোই দেখায়। তো ওই পাহাড়ের উপর থেকে নেমে এসে এই পাকা রাস্তা চলে গেছে। তো এখান দিয়েও আরেকটি পাকদণ্ডী রাস্তা আছে, শর্টকাট, এই যে তার চিহ্ন। তো এই শর্টকাটটিও ধরে নিলাম। এই শর্টকাটের পরেও আমি কিন্তু ক্রমশ নামছি নিচের দিকে, অনেকটাই নেমে এসেছি। আর পাকা রাস্তাটি গেছে, এই রাস্তাটিও ঘুরে ঘুরে শর্টকাট বেয়ে আমি ওই পাকা রাস্তাটিকে আবার ধরে ফেলব। এতে অনেকখানি পথ সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তো রাস্তাটি অভিযাত্রীদের পক্ষে সুন্দর, ঠিকঠাক।
সাধারণ মানুষের পক্ষে বেশ বিপজ্জনক। আর পাহাড়ে আর সাধারণ মানুষ কোথা থেকে আসবে? সেখানে তো পাহাড়ি পথে যারা চলে সবই এ পথে চলতে অভ্যস্ত। তীর্থযাত্রীরা তাদের তো মা নর্মদা, ভগবান শিবশঙ্কর নিজে হাত ধরে পার করে দেন, তাদেরও কোনো ভয় নেই। সুন্দর দেখুন কিভাবে ঢালু পাকদণ্ডী, একদম ছায়া ঘেরা, কোনো ক্লান্তি নেই, কিছু নেই, শুধু পায়ের দিকটা একটু নজর রেখে হাঁটা। খুব সুন্দর ব্যবস্থা। ওই দেখুন রাস্তা কীরকম ধাপে ধাপে সাপের মতো পাহাড় ঘিরে ঘিরে ওই নিচে নেমেছে। বা এ রাস্তাতেও মোটর সাইকেল যাচ্ছে, সুতরাং তার যাওয়ার জন্য পথ করে দিই। এইসব স্থানীয় ছেলেগুলো দুঃসাহসিক, এইরকম ঢালু পাহাড়ি পথেও পাকদণ্ডি দিয়েও মোটর সাইকেল নিয়ে ওঠা নেওয়া করছে। ওই আরেকটি ওঠার জন্য তৈরি হচ্ছে, ওকেও রাস্তা ছেড়ে দিতে হবে। এই ধাপে ধাপে নামছে নর্মদে।